আমরা এই ভিডিওতে ক্রিস্টাল ফিল্ড থিওরি ডিসকাস করব টেট্রাহেড্রাল, অক্টাহেড্রাল, টেট্রাগোনাল এবং স্কয়ার প্ল্যানার স্ট্রাকচারে। দেখো, টেট্রাহেড্রাল মানে হলো এই শেপটা হলো টেট্রাহেড্রাল শেপ, এবং তুমি জানো নিশ্চয়ই এটা হলো আমার কাছে অক্টাহেড্রাল। এখন আমার কাছে যে ডি অরবিটাল থেকে থাকে, এই ডি অরবিটালের 5টা ভাগ থেকে থাকে আমরা জানি। এর মধ্যে ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর একটা হলো ডি জেড স্কোয়ার থেকে থাকে। এই 5টা ভাগের মধ্যে যদি কোনোভাবে 3টে ভাগ নিচে চলে আসে, এর মধ্যে কোনগুলো অ্যাক্সিস থাকবে না? এক্স ওয়াই অ্যাক্সিস, ওয়াই জেড অ্যাক্সিস এবং জেড এস অ্যাক্সিস। অর্থাৎ এই 3টে ক্ষেত্রে এনার্জিগতভাবে স্টেবল হবে এবং আনস্টেবল হবে তোমার কাছে এই দুটো স্টেট। একটা হলো ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, একটা হলো ডি জেড স্কোয়ার। তখন সেটাকে আমরা বলবো অক্টাহেড্রাল। ক্লিয়ার হয়েছে? এখন প্রশ্ন হলো এরমভাবে আসে কেন বা হয় কেন? তার কারণ অক্টাহেড্রালের ক্ষেত্রে দুটো লাইগ্যান্ড এই বরাবর টপ এবং ডাউন থেকে অ্যাপ্রোচ করে, ফলে এই দুটো অরবিটালের সঙ্গে ইন্টারাকশনটা বেশি হওয়ার জন্য এনার্জি বেশি হয় এবং তাই জন্য উপরের দিকে এনার্জি চলে আসে। আর এই 3টে অরবিটালের সঙ্গে এনার্জিটিক্যালি স্টেবল হয়, ইন্টারাকশনটা কম হয়, তাই এনার্জিটা নিচে থাকে। তো নিচেরটাকে আমরা বলি T2G, ওপরেরটাকে বলি ইজি অরবিটাল। এই স্প্লিটিংটা যদি তোমার রিভার্স ঘটে, অর্থাৎ নিচে থাকবে তোমার কাছে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর ডি জেড স্কোয়ার অরবিটাল, আর এর ওপরের দিকে থাকবে তোমার কাছে 3টে অরবিটাল ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড এবং ডি জেড এক্স, ডি এক্স ওয়াই, ডি জেড এক্স আর ডি ওয়াই জেড। তখন সেটাকে আমরা বলবো টেট্রাহেড্রাল। অর্থাৎ T2Gটা ইজিটা নিচে এবং T2Gটা ওপরের দিকে থাকবে। তাহলে দেখো ভালো করে, এই টেট্রাহেড্রাল শেপের তোমার কাছে এনার্জিটা এরকম থাকবে এবং অক্টাহেড্রাল শেপে এনার্জিটা এরকম থাকবে। আমি অক্টাহেড্রাল শেপের এনার্জিটাকে আমি একবার লিখে নিচ্ছি নিচে, তারপরে তোমাকে বাকি যে দুটো পয়েন্ট আছে সেটাকে ডিসকাস করছি। এর ক্ষেত্রে নিচে থাকে তোমার কাছে 3টে, কি থাকলো? ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স। আর এর উপরে থাকবে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর ডি জেড স্কোয়ার। এবার প্রশ্নটা হলো, এই অক্টাহেড্রাল শেপ থেকে আমি কি করলাম? এই লাইগ্যান্ডটাকে বার করে নিলাম আর এই লাইগ্যান্ডটাকে বার করে নিলাম। যদি বার পুরোপুরিভাবে করে দিই, তখনই কেবলমাত্র স্কোয়ার প্ল্যানার জিওমেট্রিটা আসবে। কিন্তু যখন তুমি বার করছো, কমপ্লিটলিভাবে বার করনি, মানে জাস্ট এটাকে টেনে ধরছো, সেই অবস্থায় জিওমেট্রিটাকে বলা হয় টেট্রাগোনাল জিওমেট্রি। এখন এই টেট্রাগোনাল জিওমেট্রির সময় কোন অ্যাক্সিসটা বেশি পরিমাণে সাফার করে? যদি তুমি দেখতে পাবে, আমরা এই যে জিওমেট্রিটা, এটা এক্স অ্যাক্সিস ধরছি, মনে করো এটা ওয়াই অ্যাক্সিস ধরছি এবং ওপরেরটাকে জেড অ্যাক্সিস ধরছি। তাহলে সব থেকে বেশি সাফার করছে কোনটা? জেড অ্যাক্সিস। আর সব থেকে বেশি সাফার যদি করে দেয়, যদি তারা বেরিয়ে আসে, তাহলে এই লাইগ্যান্ডগুলো মেটালের সঙ্গে ইন্টারাকশন কমে যাচ্ছে, আর ইন্টারাকশন কমে যাচ্ছে মানে তার স্টেবিলিটি বেড়ে যাচ্ছে। আবার বলছি কথাটা, এই জেড অ্যাক্সিসে যে দুটো লাইগ্যান্ড আছে, সেই দুটো লাইগ্যান্ডকে তুমি মেটাল থেকে টেনে বার করবার চেষ্টা করছো। যদি কমপ্লিটলি বার করে দাও, তখন সেটা স্কোয়ার প্ল্যানার হয়ে যায়। কিন্তু যখন বার করছো, অর্থাৎ বন্ড ডিস্টেন্সটা অনেকটা বেশি, মানে অনেকটা টেনে নিয়েছো, মনে করো এখানে লাইগ্যান্ড ছিল, তুমি টেনে এই তলায় নিয়ে চলে এসছো,
তখন এই লাইগ্যান্ডের সঙ্গে মেটালের ইন্টারাকশনটা কমবে, এবং লাইগ্যান্ডের সঙ্গে মেটালের ইন্টারাকশন কমলে যেটা জেড অ্যাক্সিস বরাবর রয়েছে সেটার ক্ষেত্রে এনার্জি কম হবে, কারণ ইন্টারাকশন বেশি হলে এনার্জি বেশি হয়, ইন্টারাকশন কম হলে এনার্জি কম হবে, আর এনার্জি কম হলে স্টেবিলিটি বেশি হবে। তাহলে কোন অ্যাক্সিস বেশি স্টেবল হবে এই দুটো অ্যাক্সিসের মধ্যে বলো? জেড অ্যাক্সিস। তাহলে জেডটাকে তুমি কি করলে নিচের দিকে লিখে নিলে এবং এইটাকে তুমি ওপর দিকে তুলে নিলে। এই ওপরেরটা হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর এটা হলো ডি জেড স্কোয়ার। ক্লিয়ার? ঠিক তেমনই এখানেও যে তিনটে অ্যাক্সিস রয়েছে এর মধ্যে জেডটা নিচের দিকে চলে আসবে। কি কি চলে এলো? ডি ওয়াই জেড আর ডি জেড এক্স, আর তোমার কাছে হ্যাঁ জেডটা নিচে চলে এলো আর ওপরের দিকে পড়ে থাকছে ডি এক্স ওয়াই। এই যে এনার্জি প্যাটার্নটা তুমি ক্রিস্টাল ফিল্ডে করলে এটাকে বলা হয় টেট্রাগোনাল জিওমেট্রি। টেট্রাগোনাল জিওমেট্রি। ক্লিয়ার? তার মানে আমি কি বললাম? অক্টাহেড্রাল থেকে জেড অ্যাক্সিসে থাকা দুটো লাইগ্যান্ডকে তুমি টেনে বার করছো, যদি কমপ্লিটলি ভাবে বার করে ফেলো তখন সেটা স্কোয়ার প্ল্যানার হয়। তাহলে দেখো এবার আমি সিচুয়েশনটা ভাবো, আমি কমপ্লিটলি ভাবে বার করে ফেলেছি, তাহলে আমার কাছে জেড অ্যাক্সিস বরাবর কোনো লাইগ্যান্ড থাকছেই না, তাহলে জেড অ্যাক্সিসের গুলো সব থেকে বেশি স্টেবল হবে। তাহলে জেড অ্যাক্সিসের যদি সব থেকে বেশি স্টেবল হয় তার মানে এবার আমি করছি এখান থেকে স্কোয়ার প্ল্যানার। তাহলে স্কোয়ার প্ল্যানার করবার সময় জেড অ্যাক্সিসটা সব থেকে বেশি স্টেবল হবে, তাহলে জেডটা যেটা রয়েছে সেটা জেডটাকে এখানে লিখে নিলাম সব থেকে বেশি স্টেবল, ডি ওয়াই জেড আর ডি জেড এক্স। আর এইখানের মধ্যে দেখো এইটা হলো জেড অ্যাক্সিস, তার মানে তারপরে স্টেবিলিটি অর্ডারে এইটা থাকবে ডি জেড স্কোয়ার। ক্লিয়ার? তাহলে দেখো জেড অ্যাক্সিসগুলো সব নিচে লিখে নিয়েছি, এবার উপরে থাকবে তোমার কাছে এক্স অ্যাক্সিসগুলো। এটা হলো ডি এক্স ওয়াই, আর এটা যেমন তেমনই থাকবে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তার মানে এই জায়গাটা জাস্ট ক্রস হলো, ঠিক কি না? জাস্ট আমি ক্রস করলাম। এখন তোমার মনে এটা প্রশ্ন জাগতেই পারে যে স্যার আপনি জেডগুলোকে সব নিচের দিকে নিয়ে আসলেন, ইট ইস ওকে, কারণ জেড অ্যাক্সিসে কোনো লাইগ্যান্ড নেই, মেটালের সঙ্গে কোনো ইন্টারাকশন হচ্ছে না, তাই সবগুলোকে নিচে নিয়ে চলে আসলেন। ঠিক আছে, তাহলে এবার আমাকে বলুন কেন আপনি এইগুলোর মধ্যে এই তিনজনের এনার্জিকে সেম জায়গায় রাখলেন না, এই ডি জেড স্কোয়ার এনার্জিটাকে কেন একটু হাইতে রাখলেন? তোমার এটা প্রশ্ন জাগতেই পারে। তার কারণটাই লুকিয়ে রয়েছে ডি জেড স্কোয়ার অরবিটালের মধ্যে। দেখো ডি জেড স্কোয়ার অরবিটালটা এরকম হয় ঠিকই, কিন্তু এইখানে একটা রিং থাকে এবং দেখতে পাওয়া গেছে এই রিংয়ে 1/3 ইলেকট্রন ডেন্সিটি হয়। এখন দেখো তুমি এবার তুমি স্ট্রাকচারটা ভাবো, আমি ওপর নিচে কোনো ইন্টারাকশান নেই মানছি, কিন্তু এই রিংগুলো এই সাইডে এক্স এবং ওয়াই অ্যাক্সিস বরাবর থাকবার জন্য লাইগ্যান্ডের সঙ্গে হালকা হলেও একটু ইন্টারাকশান হয়, আর হালকা হলেও ইন্টারাকশান হলে যত ইন্টারাকশান হবে এনার্জি তত বেড়ে যায়, তার মানে অল্প হলেও এনার্জিটা বাড়বে। তাই জন্য অন্য জেড অ্যাক্সিসের মতন কিন্তু এটা নেই, এটা কিন্তু এনার্জিটা একটু হলেও ওপরে রয়েছে। এখন প্রশ্ন হলো যেগুলো শুধু এক্স রয়েছে তার ক্ষেত্রে আপনি কেন যে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এনার্জিটাকে বেশিতে রাখলেন? তার কারণটা হলো ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারটাকে দেখো, এটা যদি এক্স অ্যাক্সিস হয়, এটা যদি ওয়াই অ্যাক্সিস হয়, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস না ড্যাশ ডি এক্স স্কোয়ার ড্যাশ ওয়াই স্কোয়ারের মধ্যে এইটা হলো অরবিটাল পিকচার, অর্থাৎ এক্স এবং ওয়াই এর মধ্যেই পুরো অ্যাক্সিসটা রয়েছে, ফলে ইন্টারাকশানটা মারাত্মকভাবে হবে লাইগ্যান্ডের সঙ্গে, আর যত বেশি ইন্টারাকশান তত বেশি এনার্জি, আর যত বেশি এনার্জি তত উপরের দিকে থাকবে। এই কারণে এক্স স্কোয়ার ড্যাশ ওয়াই স্কোয়ারের এনার্জিটা সবচেয়ে বেশি করেছি, তারপর এক্স ওয়াই করেছি, আর ডি জেড স্কোয়ার বুঝতেই পারছো একটা এই পুরো রিং করে থাকে, তাই এক্স এবং ওয়াইয়ের লাইগ্যান্ডের সঙ্গে হালকা হলেও ইন্টারাকশান হয়, তাই অন্যান্য জেডের অ্যাক্সিসের থেকেও এর কি হবে এনার্জিটা একটু হলেও বেশি। সো আমরা দেখতে পেলাম ডি অরবিটালের যে স্প্লিটিং হয় একটা হলো এটা হলো অক্টাহেড্রাল, এটা হলো টেট্রাহেড্রালের ক্ষেত্রে। আবার যে অক্টাহেড্রালের যেটা হয়, যখন তুমি জেড অ্যাক্সিসের লাইগ্যান্ডগুলোকে বার করে নেবে তখন এটার ক্ষেত্রে
স্প্লিট হয়ে আলাদাভাবে স্প্লিটটা হচ্ছে, জেডগুলোকে কি হচ্ছে নিচের দিকে নেমে যাচ্ছে আর এক্সগুলো ওপরের দিকে থাকছে। আর যখন পুরো বার করে নেবো তখন তো আর জেড নেই, জেডে কোনো লাইগ্যান্ডই নেই, তাই জেডের পুরো এনার্জিটা কি হবে নিচের দিকে চলে আসবে, যেটা চলে এসছে, এবং এক্সেরগুলো ওপরে থাকবে। আর এক্স স্কোয়ার ড্যাশ ওয়াই স্কোয়ারের ক্ষেত্রে ইন্টারাকশন সব থেকে বেশি, তাই জন্য এনার্জিটা সবচেয়ে বেশিতে রয়েছে। সো এই ছিল আমাদের সিএফটি বা ক্রিস্টাল ফিল্ড থিওরি নিয়ে আমাদের ডিসকাশন। আশা করব ভিডিওটা তোমাদের সকলের উপকারে আসবে। ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য।